ডবল সুইসাইড। সুইসাইড? আপনারা সবাই এর প্রতিবেশী? হ্যাঁ স্যার, আমরা সবাই প্রতিবেশী। তাহলে এই লাশটা সবার আগে আপনারা দেখেছেন? স্যার আসলে হয়েছিল কি, যখন প্রথম শব্দ শুনলাম ভাবলাম কেউ বাজি ফাটাচ্ছে, কিন্তু যখন আবারও আওয়াজটা শুনলাম তখন বুঝলাম কোনো গন্ডগোল আছে। এই জন্য আমি আমার স্বামী হর্ষকে ডাকলাম। হর্ষ, এটা আবার কি শোনা যাচ্ছে বাইরে থেকে? মা, এটা কি গুলি চালানোর আওয়াজ? আজ অব্দি আমি কোনো আসল গুলির আওয়াজ শুনিনি, তো আমি বলতে পারবো না এটা গুলির আওয়াজ না বাজির আওয়াজ। আরে, আমিও কি হয়েছে, বুঝতে অঙ্কিতা? পারছি না। আরে তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই আওয়াজটা শুনলে তুমি? মনে হচ্ছে সুনিধির রুম থেকে আসছে। কোনো চোর ঢুকে পড়েনি তোমাদের বাড়িতে? এখন আরে, কি করব? বাবা, আমি কি গিয়ে দেখবো? না না না, ওদের হাতে অস্ত্র আছে, তুমি বিপদের মধ্যে পড়ে যাবে। তুমি প্রথমে ফোন করে দেখো যে কেউ ফোন তুলছে কিনা। ঠিক আছে স্যার, আমি ফোন করেছিলাম কিন্তু কেউ তো ফোন তোলেনি। তখন আমি এখানে দেখার জন্য চলে এসেছি। গুলি চলার আওয়াজ এসেছে দুবার। এক মিনিট আমি পিছনে গিয়ে একবার জানলা দিয়ে দেখার চেষ্টা করছি। জানলা দিয়ে আমি ওদের লাশ পড়ে থাকতে দেখেছিলাম স্যার। আর তাড়াতাড়ি আপনাকে তাই ফোন করলাম। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের এদের আত্মহত্যার কারণ কি হতে পারে? এনারা কি কোনো টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন নাকি? না স্যার, আর যদি থেকেও থাকে তাহলে কারণ উনি কথাই বলতেন না কারোর সাথে ঠিক মতো, নিজেকে নিয়ে বিজি থাকতেন। কখনো ওনাদের মধ্যে ঝগড়াঝাটির আওয়াজ শুনেছিলেন আপনারা? না ম্যাম, এদের নিজেদের মধ্যে ঝগড়া কি? এদের বাড়ি থেকে তো লাউড মিউজিকেরও আওয়াজ আসেন। ওরা খুব ভালো মানুষ ছিল। হ্যালো, হ্যাঁ সারিকা, হ্যালো হ্যালো, আওয়াজ আসছে না। এক মিনিট এক্সকিউজ মি, আসছি। হ্যালো, হ্যাঁ এবার আওয়াজ আসছে? হ্যালো, হ্যাঁ ওই নেটওয়ার্ক ঠিক ছিল না ভেতরে। হ্যাঁ বলো। আচ্ছা, কিন্তু আমার তো এরকম মনে হচ্ছিল যে আমি আগের কেসের এভিডেন্সে সাইন করেছি। ঠিক আছে, আর্জেন্ট আছে? ওকে ঠিক আছে, আমি গিয়ে সাইন করে আসছি। ওকে, থ্যাঙ্কস। ফ্রেডি, আমায় কিছু কাজে ফরেন্সিক ল্যাবে যেতে হবে। অভিজিৎকে বলে দিও। বোতামে রক্ত? কি হলো স্যার, আপনি কিছু ভাবছেন? না, এর মুখটা দেখতে পাচ্ছ? একদম শান্ত, মানে ও জানেই না যে ওকে গুলি করা হচ্ছে। এখানে সবকিছুই একদম পরিষ্কার গোছানো, মনে হচ্ছে কেউ ক্রাইম সিন সাজিয়ে দিয়েছে আমাদের বোকা বানানোর জন্য। স্যার, তার মানে আপনার মনে হয় কেসটা ডবল সুইসাইডের নয়, বরং ডবল মার্ডারের? কিছু তো গন্ডগোল আছে এই কেসে। সবকিছু এতটাও সোজা নয় যা আমরা দেখতে পাচ্ছি। বস, দুজনকে একটাই বন্দুক থেকে গুলি করা হয়েছে, আর ওই বন্দুকে কৈলাসের আঙুলের ছাপ আছে। আসলে আমার মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার ব্যাপার। তো আপনারও মার্ডার মনে হচ্ছে তো স্যার? এক্স্যাক্টলি, এটা মার্ডারই। বস,
কৈলাসের শরীরের 7টা হাড় ভেঙে গেছে, আর এই ফ্র্যাকচারটা এখনকার, নতুন, পুরানো নয়। মারপিট করেছিল ওরা? তেমন তো মনে হচ্ছে না বস, কারণ এর শরীরে কোথাও কোনো জায়গায় কোনো চিহ্ন নেই, কোনো আঘাত নেই। স্যার কিন্তু এটা কি করে হতে পারে? কোনো আঘাত না লেগে কারো 7টা হাত কি করে ভাঙতে পারে? সেটারই তো উত্তর খুঁজছি আমি। স্যার, হ্যাঁ, এই সুনিধি আর কৈলাসের জামা কাপড়ে আমি অনেক কিছু পেয়েছি। এই ফ্যাট, প্রোটিনস, এনজাইমস, ফসফোলিপিডস, ল্যাক্টোমিনারেলস, এই সমস্ত কিছু ট্রেসেস পাওয়া গেছে। এতগুলো জিনিস এই দুজনের ড্রেসে পাওয়া গেছে? এতগুলো জিনিস আসলো কোথা থেকে? আমি স্যার সেটাই খোঁজার চেষ্টা করছি। স্যার, ওই দয়া তো এলো না এখনো। আমি কালকে ওকে ফোনও করেছিলাম, কিছু আর্জেন্ট পেপারস ছিল সাইন করানোর জন্য। এখানে আসেনি মানে? কাল রাতে তো এখানে আসার জন্য বেরিয়ে এলো। কিন্তু এখনো পৌঁছয়নি। হ্যাঁ, রবি, দয়াকে ফোন করো এখনই। স্যার, দয়া স্যার ফোনই তুলছেন না। ফোন ধরছে না? স্যার ও তো এরকম করে না। লোকেশন দেখো তো কোথায় দেখাচ্ছে। স্যার, দয়া স্যারের ফোনের লোকেশন তো ক্রাইম সিনেই দেখাচ্ছে। হ্যাঁ। তাহলে কি আবার ওই ক্রাইম সিনে গেছে? আরে যদি যায় তো বলবে তো। না স্যার, ফোন ক্রাইম সিন থেকে বেরোয়নি, ওখানেই রয়েছে কাল রাত থেকে। কি? স্যার আমরা যখন ক্রাইম সিন ওখানে সিল করছিলাম, দয়া তো ওখানে ছিলই না, কেউই ছিল না ওখানে। দয়া গেছে কোথায়? বাচ্চাদের কান্নার শব্দ। স্যার, দয়া স্যারের ফোন তো এখানেই ট্র্যাক হয়েছে, কৈলাসের বাড়িতে, কিন্তু দয়া স্যার তো এখানে নেই। আরে কিন্তু ফোনের লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই দেখাচ্ছে। স্যার, কোনো রকম কিছু? স্যার, দুটো খুন হয়ে গেছে স্যার, আর হঠাৎ করে দয়া স্যার এইভাবে উধাও হয়ে গেলেন। আচ্ছা কালকে তুমি এক্স্যাক্টলি দয়াকে ঠিক কোথায় দেখেছিলে? আমি এখানে দাঁড়িয়েছিলাম, এভিডেন্স চেক করছিলাম, আর দয়া স্যার ওই দিকে দাঁড়িয়েছিলেন, ফোনে কথা বলছিলেন ফরেনসিক ল্যাবে, আর আমি আপনাকে ডাকতে ওই দিকে গেছি, আর তারপর থেকে ওনাকে দেখতে পাচ্ছি না।
ভিতরে কিচ্ছু নেই স্যার। অদ্ভুত ব্যাপার তো, কিন্তু ফোন তো এখানে আছে, গেল কোথায়? স্যার স্যার অভিজিৎ স্যার 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 দয়ার মোবাইল। দয়া, অভিজিৎ স্যার। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। বুঝতে পারছি না স্যার, এসব কি করে হয়ে গেল? যেই আমি টেবিলে হাতটা রেখেছি ছট করে দরজাটা খুলে গেল। হয়তো এটা দিয়েই খোলে এখানকার দরজা। এই দেখো, আমি দয়ার মোবাইল পেয়েছি। আমার মতো দয়াও এইভাবেই ঢুকেছিল এখানে। বাটন? দয়া, স্যার দয়া স্যার। বাচ্চার রুমাল এখানে কি করে এলো? স্যার স্যার পিছনে আরেকটা দরজা আছে, যেটা যেটা বাইরে একটা ছোট রাস্তার সাথে কানেক্টেড। লুকোনো গোডাউনের লুকোনো জায়গা। থ্যাংক গড, বাচ্চারা ঠিক আছে। অন্তত এদেরকে ঘুমের ওষুধ তো দেওয়া হয়নি। তো এই গোডাউনের ব্যাপারে আপনারা কিছুই জানেন না? স্যার, আমরা তো ওদের প্রতিবেশী ছিলাম, আত্মীয় তো ছিলাম না যে জানতে পারবো ওদের বাড়িতে কি চলছে না চলছে। স্যার, এর বাড়িতে গোডাউন রয়েছে, তাতে প্রবলেমের কি আছে? টায়ারের চিহ্ন। আপনারা এভাবে জিজ্ঞাসাবাদ করে কি প্রমাণ করতে চাইছেন? যেন আমরাই দোষ করেছি। তার কারণ একজন সিআইডি অফিসারকে পাওয়া যাচ্ছে না। যে দুজন এখানে থাকতো ওরা তো মারা গিয়েছে। মানে এটা তৃতীয় কারো কাজ। এই আশপাশে তো আপনারাই থাকেন নাকি? স্যার ওইখানে টায়ারের চিহ্ন রয়েছে, আর চিহ্ন দেখে মনে হচ্ছে যে কোনো বড় ট্রাকের। ট্রাকের? হ্যাঁ স্যার, চাকার দাগের পাশে সবজির টুকরো পড়ে আছে ওখানে স্যার। তার মানে কোনো সবজিওয়ালা ট্রাক এসেছিল এখানে। এটা আবার যেন বলবেন না যে এখানে কোনো সবজির ট্রাক আপনারা দেখেননি। স্যার আমরা তো কখনো দেখিনি। অদ্ভুত তো, সব ব্যাপারই না। আপনারা সরে যান, সরে যান বলছি। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? একটা কথা মনে রাখবে, এই বন্দুক কিন্তু কোনো খেলনা নয়। এতে কেউ মারাও যেতে পারে। কথা দেওয়ার বন্দুক নিয়ে কোনোদিন খেলবে না। আমি কখনো খেলবো না। খেলনা বন্দুক দিও নয়। না। আর আপনাদের তো খেয়াল রাখা উচিত ছিল। আপনারা এই যে বাচ্চাদের খেলার জন্য বন্দুক দেন না, তাই ওদের অভ্যেস হয়ে যায় বুঝে বা না বুঝে বন্দুক চালানোর জন্য বা ওটা নিয়ে খেলার। আর সেই জন্যে ওরা আসল বন্দুক পেলেও তো এটা বুঝতে পারে না যে এটা আসল না খেলনার বন্দুক। আর একটু হলেই তো পুরবীর। দয়ার বন্দুক? বস আজকে বলেছে আজ রাতে ওই পার্টি আসবে এই বাচ্চাদের ডেলিভারি নিতে, ঠিক আছে? সে তো ঠিক আছে বস, বাচ্চাগুলো তো ঠিক জায়গাতে পৌঁছেই যাবে, কিন্তু এই সিআইডি লোকেদের কি করব?
যদি বলো ওপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো নাকি ওদের? ওর কপালে তো তাই লেগে আছে দেখছি। তবে কি করতে হবে বসে একবার জিজ্ঞেস করে নেবো। আর একটা কথা বল, ওই সিআইডির বডি বিল্ডারকে এখানে আর কি প্রয়োজন? সাইজ দেখেছিস একবার? আরে ভালো হয়েছে অজ্ঞান করার ওষুধ খাইয়ে রেখে দিয়েছি। যদি জ্ঞানে থাকতো না ভাই, তাহলে তাণ্ডব নৃত্য শুরু করে দিত এতক্ষণে। আরে ভাই, পুরবি কেমন আছে? ঠিক আছে স্যার, ভাগ্য ভালো যে গুলি ওর পা ছুঁয়ে চলে গেছে। থ্যাংক গড। যাক, ভালো হয়েছে। স্যার, যে কেমিক্যালস ওই জামা কাপড়ে পাওয়া গিয়েছিল, ঠিক সেই কেমিক্যালস আমি এই বেসমেন্টে পাওয়া ন্যাপকিনে পেয়েছি। কোন কেমিক্যাল? মিল্ক পাউডার। মিল্ক পাউডার? যেটা ছোট বাচ্চাদের নিউবর্ন বেবিসকে দেওয়া হয়। কিন্তু স্যার, কৈলাস আর সুনিধির বাড়িতে তো আমরা কোনো বাচ্চাই দেখিনি। না না, একটা বাচ্চা তো অবশ্যই থাকবে, কারণ আমি এই ন্যাপকিন থেকে বেবি স্যালাইভা মানে বাচ্চা থুতু পেয়েছি। কিন্তু যদি কোনো বাচ্চা থাকেও তো কেউ স্টোর রুমে কেন রাখবে? অভিজিৎ, কোনো বাচ্চাকে গুম ঘরে রেখেছে, এর মানে হলো বাচ্চাদের উধাও করা। বেবি ট্রাফিকিং, বেবি ট্রাফিকিং। সেই জন্যই ওদের বাড়িতে ওরা এই লুকোনো গোডাউন বানিয়ে রেখেছিল আর পিছনে লুকোনো দরজা। বস, হ্যাঁ বস, এটা কনফার্ম হয়ে গেছে যে এই দুজন আত্মহত্যা করেনি, এদের দুজনকে মার্ডার করা হয়েছে। আর এই মহিলার রক্তে আমি কিছু নেশার জিনিস পেয়েছি, যেটা মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহার হয়। সুনিধির বডিতে আর এই কৈলাসের বডিতেও? বস, কৈলাসের বডিতে এত ধরনের ড্রাগস কেমিক্যাল রয়েছে যে এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে না যে কোন কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে। ওষুধের কেমিক্যাল মানে হচ্ছে বস, এই যে কৈলাসের একটা অনেক রেয়ার অসুখ ছিল, হাইড্রো ডাইস্পেসিস ওসিফিকাস প্রোগ্রেসিনা। এই অসুখে মানুষের টিস্যুগুলো খুব কমজোর হয়ে পড়ে আর ওর হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। সামান্য একটু অসাবধানতা, একটু আঘাত লাগলেই হাড়গুলো ভেঙে টুকরো হয়ে যায়। তাহলে যাদের এরকম রোগ আছে তাদের তো খুবই সাবধানে যাতায়াত করতে হয় নিশ্চয়ই। একদম। যদি কোনো একটা জিনিসের কোনাও ঠেকে যায়, আঘাত একটু লাগলে হাড়গুলো ভেঙে যাবে। তাহলে একটা কথা তো পরিষ্কার অভিজিৎ, ওই কৈলাস অসাবধানে তার হাড় ভাঙেনি, অন্য কেউ জোর জবরদস্তি করেছে কৈলাসের সঙ্গে। একদম ঠিক বস, আমার মনে হচ্ছে খুনি জানতোই না যে কৈলাসের এ রেয়ার ডিজিজ আছে। ওকে জোর জবরদস্তি করেছে, ওর মনে হয়েছে যে একে খুনের বদলে আত্মহত্যায় কনভার্ট করা সম্ভব। বস, এই যে এটা হচ্ছে ওর ইন্ডেক্স ফিঙ্গার, এটা নিজের ইচ্ছায় ট্রিগারে যায়নি। খুনি জবরদস্তি করে এই আঙুলটা ট্রিগারে রেখেছে আর আঙুলে চাপ দিয়ে বন্দুকটা চালায়, আর এই জবরদস্তির কারণেই আঙুলটা ভেঙে যায়। অনেক লম্বা প্ল্যান করেছিল ওই খুনি। হয়তো খুনি সে সময় গোডাউনে লুকিয়েছিল আর দয়া দেখতে পেয়ে গেছে। হতে পারে। ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, পঙ্কজ চেষ্টা করছে ট্রাকের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এমন ট্রাকওয়ালাদের খুঁজছে যারা সবজি নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া দিয়ে থাকে। দেখ তো কি হলো, দেখ 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 গিয়ে দেখ তাড়াতাড়ি। দেখ কি হয়েছে। কিছু নেই এখানে। আরে ওই সিআইডি লোকটার আবার জ্ঞান ফিরে আসলে তো, দেখ ভালো করে, দেখ, চল। যা। আরে বাচ্চাগুলোকে দেখ তাড়াতাড়ি। দেখছি এক্ষুনি, এইদিকে গিয়ে। বাচ্চাগুলো রাজু, আরে বল না কেউ, কি হলো কি? আরে ওই অমর, আরে কি হলো? রাজু,
পালিয়ে গেছে, বাচ্চাগুলোও নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার কেস, কিন্তু আপনারা এমন করে প্রশ্ন করছেন যেন খুন করা আর হয়েছে। আমি যদি এখন এটা বলি যে এটা সুইসাইড নয় মার্ডার, তো মার্ডার? হ্যাঁ মার্ডার। এটা শুধু মার্ডারই নয়, এই কৈলাস আর সুনিধি ক্রিমিনালও ছিল। ওরা শিশু পাচারের কাজ করত। বাচ্চাদের পাচার করা? হে ভগবান, কি যে হচ্ছে আমাদের পাড়ায়। আরো অনেক কিছু হচ্ছে এখানে। আপনাদের মধ্যে কেউ কৈলাসের বাড়িতে অচেনা কাউকে আসতে দেখেছিলেন? কোনো নতুন লোককে? স্যার আমরা তো সারাদিন কাজ নিয়েই পড়ে আছি, আমরা কি করে জানবো কে কার সঙ্গে দেখা করতে আসে আর কে কার সঙ্গে নয়? বাহ, না কেউ কিছু দেখেছে আর না কেউ কিছু শুনেছে, আর না আপনারা বলতেও রাজি। ওই 3 বাঁদরের কথা আমার মনে পড়ে গেল, যারা না খারাপ দেখে, না খারাপ শোনে, আর না খারাপ বলে। অদ্ভুত আপনারা। আর ওই যে গাড়িতে পালাচ্ছে, ওইদিকে দেখ। আরে ওই মোটু থাম! চল 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 চল। স্যার, স্যার ওই বাড়ির ভিতর নতুন কিছু তো পাইনি। এই এই ঘুঙুর পেয়েছি, যেটা হয়তো নতুন। ঘুঙুর? এই সুনিধি ডান্সার ছিল নাকি? না স্যার, সুনিধি নয়, কৈলাস। ও ভারতনাট্যম শিখতো। কৈলাস ভারতনাট্যম শিখতো, সুনিধি নয়? হ্যাঁ স্যার, কৈলাসই শিখতো। প্রত্যেক বুধবার টিচার আসতেন হলুদ রঙের স্কুটারে। আচ্ছা, বাকি কিছু তো আপনার মনে নেই। এটা এত ডিটেলে আপনার কি করে মনে আছে? কারণ আমি নিজেই নাচ শিখতে চেয়েছিলাম, এই জন্য কৈলাসের কাছে টিচারের নাম্বার চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই দিল না। তাই একদিন আমি টিচারের কাছে চলে গেলাম, ওনাকে বললাম ডান্স শিখতে চাই, কিন্তু উনি বললেন ওনার কাছে সময় নেই। আই সি। আমরা একটা ভালো প্রমাণ পেয়ে গেলাম এখান থেকে। এই কৈলাস তো ডান্স শিখতেই পারে না, ও তো হাড়ের রোগ ছিল। স্যার হতে পারে এই ভরতনাট্যম টিচার ওই গ্যাংয়েরই মেম্বার যারা এই অপরাধে যুক্ত। এক্স্যাক্টলি। এখানে ডান্স শেখাতে প্রত্যেক বুধবারে আসতো না? চেকপোস্ট থেকে গত 3টে বুধবারের ফুটেজ তুমি বের করো। হলুদ রঙের স্কুটি করে কজন মহিলা এসেছেন, ওদের মধ্যে কেউ একজন হবে এই ডান্স টিচার। হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে সুনিধি আর কৈলাসের ফোন রেকর্ডার ব্যাংক থেকে? বিশেষ কিছু নয়, খুবই চালাক। আচ্ছা, ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পারলে?
পালিয়ে গেছে সিআইডি লোকটা। আরে বাচ্চাগুলোকেও নিয়ে গেছে। খোঁজ খোঁজ তাড়াতাড়ি খোঁজ, তাহলে প্রাণ যাবে আমাদের। চল চল। স্যার, ওই কৈলাসের ডান্স টিচারের হলুদ স্কুটার পাওয়া গেছে, যেটা সে প্রতি বুধবার আসতো। এই আরটিও থেকে ডিটেলসটা বের করেছো? হ্যাঁ স্যার, নমিতা নামের কোনো মেয়ে। আর এ কোনো ডান্স টিচার না, বরং একটা ম্যাটারনিটি হসপিটালে নার্সের কাজ করে। এটা কি রক্ত? আপনার তো ব্যথা লেগেছে, এভাবে দাঁড়িয়ে থাকলে পড়ে যাবেন। কত রক্ত বেরোচ্ছে, আপনার একটুও কষ্ট হচ্ছে না? বাবু, তুমি এখানে কার সাথে থাকো? একলা থাকো? না না, মা আর বাবা আছে তো, কিন্তু আজ ওরা শহরে গেছে, কারণ কৃষকদের র্যালি আছে তো, তাতে অংশ নিতে। ও, তাহলে তো আমার এখানে থাকাটা ঠিক হবে না, কারণ আমার জন্য এই বাচ্চাটাও যেন বিপদে না পড়ে যায়। আরে আরে, আপনি বাইরে যাচ্ছেন এখন? বাবু, আমাকে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে কিছু খেয়ে নিন, শক্তি পাবেন, তারপরে চলে যাবেন। বাবা সবসময় বলে বাড়িতে আসা অতিথি একদম ভগবানের মতো হয়, তাকে না খাইয়ে পাঠাতে নেই। খুব ভালো কথা বলে তোমার বাবা। আচ্ছা বাবু, একটু একটু দুধ পাওয়া যাবে এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে, বস, নমিতার খুন 1 ঘন্টা আগে হয়েছে, তোমাদের ওখানে পৌঁছে যাবার ঠিক 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে? তার মানেটা কি স্যার? এর মানে হলো এটাই ফেডরিক, যে খুনি অনেক বড় প্ল্যান করেছিল কৈলাস আর সুনিধিকে মারার জন্য, কিন্তু নমিতাকে মারার জন্য এত তাড়াহুড়ো কেন?
এত তাড়াহুড়ো করছিল কেন? আরে চাইলে তো ওদের দুজনের সঙ্গে মেরে ফেলতে পারতো। হ্যাঁ স্যার, 20 ঘন্টা পরে ও নমিতাকে খুন করে, আর এতগুলো প্রমাণও রেখে যায়। এর কি মানে হতে পারে? অভিজিৎ, খুনি নমিতাকে মারতে চায়নি। নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার জন্য ওকে লাস্ট মোমেন্টে ডিসাইড করতে হয়েছিল নমিতাকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন কি কারণ ছিল ওই খুনিটার? স্যার আমার মনে হয় স্যার এই নমিতা আবার আমাদের কাছেই আসছিল না তো? বা হয়তো খুনি এটা জানতে পেরে গিয়েছিল যে আমরা নমিতার কাছে যেতে পারি। খুনি প্রতিবেশীদের মধ্যেই কেউ একজন। ও আমাদের কথা শুনে ফেলেছিল, তাই আমরা নমিতার বাড়িতে যাওয়ার আগেই খুনি ওখানে পৌঁছে যায় আর নমিতাকে খুন করে দেয়। একটা কাজ করি, আমরা সব প্রতিবেশীদের ঠিকুজি খুঁজে বের করতে হবে। আঙ্কেল, আঙ্কেল, তোমাদের শত্রুতা আমার সাথে, বাচ্চাটাকে ছেড়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, বাচ্চাকে ছাড়! হ্যাঁ অভিজিৎ, স্যার সমস্ত প্রতিবেশীদের ফোন আমি ট্র্যাক করে দেখলাম, কেউই তো স্যার নমিতাকে কোনো ফোনই করেনি, আর দুজনের কাছে তো ফোনই নেই। তার মানে খুনি যখন খুন করতে গিয়েছিল তখন মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়নি। আর কি জানতে পেরেছো প্রতিবেশীদের কাছে? স্যার সবারই কিছু না কিছু রোগ আছে, কারোর হাই প্রেশার রয়েছে, কারোর ডায়াবেটিস রয়েছে। আর স্যার দুজনের শরীরে পেসমেকার বসানো আছে। আচ্ছা, পেসমেকার লাগানো আছে। তাহলে অভিজিৎ, যাদের পেসমেকার লাগানো আছে তাদের কাছে তো স্মার্টফোন থাকবে না, কারণ যদি কোনো স্মার্টফোন পেসমেকারের কাছাকাছি চলে আসে তখন পেসমেকার বন্ধ হয়ে যায়। কারা এই দুজন? স্যার এই জীবন আর মহেশ, এদের কাছে কোনো মোবাইল ফোন নেই। জীবন আর মহেশ? তাহলে এদের পেসমেকার ট্র্যাক করা যাক। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। বাচ্চাটা কোথায়? ভেতরেই রয়েছে। বস, একে কি করবো? মেরে দাও ওকে।
স্যার স্যার তুমি ঠিক আছো? স্যার বাচ্চা বাচ্চা কোথায় বাচ্চা? ব্যাস, জীবন, আর এগুলো বাচ্চাদের যে কি হতে পারে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? জীবন, তোমার খেলা শেষ হয়ে গেছে। এবার চুপচাপ তুমি আমাদের কাছে সারেন্ডার চুপ করো। করে রেসিপি, বেশি কথা নয়। দয়া, দয়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কেউ কোথাও যাবে না। এই, বেশি চালাকি করো না। তোমরা সিআইডির লোকেরা এখানে এলে কি করে? সিআইডি অপরাধীর কাছে পৌঁছানোর রাস্তা নিজেরাই খুঁজে নেয়, আর এবার সেই রাস্তা বলে দিয়েছে তোমার বুকে যেটা বসানো আছে সেই পেসমেকারটাই। ওই বলেছে। পেসমেকার? হ্যাঁ, পেসমেকার। তুমি কি ভেবেছিলে তোমার পেসমেকার শুধু তোমার হার্টবিটটাই রেকর্ড করে? আরে তার সাথে সাথে এটাও রেকর্ড রাখে যে তুমি কোথায় যাচ্ছ আর কোথা থেকে আসছো, বুঝেছো? ব্যাস, আমরা খোঁজ পেয়ে গেছি। নমিতার খুনের সময় তুমি ওর বাড়িতেই ছিলে। জীবন বাবু, সুনীতি আর কৈলাস বাবুর মৃত্যুর সময়ও আপনি ঘুমোচ্ছিলেন না, আপনি জেগেছিলেন। সেটাও আপনার পেসমেকার আমাদেরকে জানিয়েছে। আমি যদি ওকে না মারতাম ও আমাকে মেরে দিত। আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিচ্ছিল, সেই জন্যই আমি ওকে মেরে আত্মহত্যা দেখিয়েছিলাম। আপনি তো ভাবতেই পারেননি, তাই না, যে সিআইডির টিম আপনার এই ডেরা পর্যন্ত পৌঁছে যাবে আর আপনার খেলা শেষ করে দেবে। সবই তোমাদের অফিসার দয়ার জন্য হয়েছে। ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, দয়ার একটা পুরনো অভ্যেস। অপরাধের কাছে পৌঁছানোর জন্য দয়া ভুল সময় আর ভুল জায়গাতে পৌঁছেই যায়। কি দয়া, ঠিক বলছি তো আমি? দয়া, 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 জীবন, যারা ঠিক করে নিজের মাকে চিনতে পারেনি তাদেরই জীবন তুমি নষ্ট করতে যাচ্ছিলে। জানি না তুমি কতগুলো নিরীহ শিশুর প্রাণ নিয়েছো। এর থেকে নিকৃষ্ট অপরাধ কিছু হতে পারে না। ফাঁসির থেকেও যদি কোনো বড় শাস্তি পৃথিবীতে থাকতো না, সেটাও তোমার জন্য কম হয়ে যেত। চলো, তোমরা ওই বাচ্চাদের সামলাও। টিকু, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। খুব ভালো বন্ধু তুমি। আবার দেখা হবে। ওকে আঙ্কেল। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, অভিজিৎ, দয়াকে হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। আরে বাবা, হসপিটালে যেতে হবে না, আমি ঠিকই আছি, যাওয়ার কোনো প্রয়োজন না না নেই। দয়া, স্যার যখন অর্ডার দিয়েছে তোমাকে হসপিটালে নিয়ে যেতেই হবে। ভাই, চলো। একটা কাজ করি, হসপিটালে গিয়ে তারপর ব্যান্ডেজ করে বেরিয়ে আসি। আমি তো বলবো তুমি অ্যাডমিট হয়েই যাও। ভালোই হবে তাহলে যদি ওখানকার কোনো লেডি ডক্টরের সঙ্গে তোমার বিয়েটাও হয়ে যায়। হ্যাঁ, বিয়ে? এই বিয়ের কথাটা কোথা থেকে এলো? আরে ভাই, এত মিষ্টি মিষ্টি তিনটে নিষ্পাপ শিশুকে তুমি তো সামলাচ্ছিলে। একটা কেসে আমিও দুজন শিশুকে সামলাচ্ছিলাম, তাই আমাদের অভ্যেস তো ভালোই হয়ে গেছে। তাই আমরা বিয়েটাও করে ফেলি নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ করি, হ্যাঁ, কোনো ভালো হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যাই। দেখি ওখানে গিয়ে কোনো ভালো দেখতে ডক্টর পেয়ে যাই। চলো আমিও যাই তোমার সঙ্গে, আমিও তাহলে অ্যাডমিট হয়ে যাই। হ্যাঁ দি খুব বেশি দেরি হয়ে গেছে। তোমার সাথে একটু পরে কথা বলি? কেন? কোথায় যাচ্ছিস? হ্যাঁ দি, আমি তো তোমাকে এক্ষুনি বললাম। অ্যাকচুয়ালি আমি নর্থ আমেরিকার একটা রেন ফরেস্টে একটা অ্যাসাইনমেন্ট পেয়েছি। সেই সংক্রান্ত বিষয় আমাকে আর্জেন্টলি যেতে হচ্ছে দি। তুমি এসব কিছু কেন, কবে, প্লিজ পরে জিজ্ঞেস করো দি। কি লুকোচ্ছিস? তাড়াতাড়ি বল তো। আরে দি, আমি তোমার কাছে কিছু কেন লুকাতে যাব? সত্যি সবাই জানতে পেরে যাবে। অনেক দিন ধরে এই সত্যিটা লুকিয়ে আছে, কিন্তু সত্যির যেখানে পৌঁছানোর কথা না দি, সেখানে ঠিক পৌঁছে যাবে। এটা কিরকম সত্যি?
আর কে কোথায় পৌঁছবে? মায়াদি, আমার হাতে একদম সময় নেই। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কেউ একজন আছে এখানে। অনেক কিছু হয়ে গেছে দি, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমি সেটাই করেছি যেটা আমার ঠিক বলে মনে হয়েছে। শোন, পরিষ্কার করে কথা বল, কি বলছিস? এই সময় আমার স্টুডিওতে কে আসতে পারে? এই দরজা খোল। দি, দরজায় কেউ একটা নক করছে দি। কেতন? কিরে তাড়াতাড়ি খুলবি কে কিনা? বাইরে? হ্যালো, কি হলো? খুলবি নাকি? কে বাইরে? হ্যালো, কেতন ভাই? দেখো, এগিয়েও না বলছি। কোথায় সেই ছবিগুলো? আমি- কোথায় লুকিয়েছিস দেখো। তুই? বল। কেতন ভাই? আমি কোথায় কিচ্ছু যদি না করিনি। বলিস তো তুই মরবি এক্ষুনি। আমি বলছি, তুমি কিন্তু এগিয়েও না। তাড়াতাড়ি বল, হ্যালো? ছবি কোথায় নইলে হ্যালো? বল। মরবি আজকে তুই। বলে দে নাহলে আমি কিচ্ছু নির্ঘাত করিনি। মরবি তুই। আমি বলেছি, বলবি তুমি না, কিন্তু না? এগোবে বলবি না। না? ছেড়ে দাও আমাকে। কেতন! আপনি প্লিজ বসুন, সামলান নিজেকে। এটা কি? এটা কারোর জুতোর থেকে এসছে মনে হচ্ছে। কিন্তু স্যার, ওই কেতনের জুতো তো পরিষ্কার। স্টুডিওর ফ্লোরেও এরকম দাগ কোথাও নেই। একটু স্টেপারটা দাও তো। ধুলোমাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, তেলের মতো কিছু মনে হচ্ছে। একটা কাজ করো, স্টুডিওতে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব নিয়ে নাও। মায়াদেবী, আমি জানি যে এই সময়টা ঠিক নয় জিজ্ঞাসা করার জন্য, কিন্তু তবুও আপনাকে ডিস্টার্ব করছি। একটু ভালো করে মনে করে বলুন, আপনি পুরো ঘটনাটা ফোনে শুনেছেন? আচ্ছা, কেতন আর ওই লোকটার সাথে কি কথা হচ্ছিল? ও এসেই কেতনকে খুব বাজেভাবে মারছিল। কেতন চিৎকার করছিল খুব। জিনিসপত্র ভাঙার আওয়াজ পাচ্ছিলাম আমি। আমি কিচ্ছু করিনি। হ্যালো, দেখো, এগিয়েও না বলছি। কেতন, কি আমি হলো কিছু জানি না। ভাই? আরে বল। ও কোনো ফটোগ্রাফের কথা বলছিল। স্যার, মায়া যেটা বলছে যে কেতন খুন হয়েছে একটা এভিডেন্সের জন্য। এভিডেন্স কি তাহলে ফটোগ্রাফ ছিল? স্যার, কেতন কোনো একটা কাপেলের ইনফরমেশন লিখে রেখেছে স্যার। এই দেখুন, এখানে নামগুলো লেখা আছে স্যার, জুহুতে থাকে। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, ক্যালেন্ডারে 14th এপ্রিল 2018 এই ডেটটা মার্ক করা রয়েছে, দ্য অ্যানিভার্সারি। আরে, এটা তো আজকের ডেট। তার মানে আজকের দিনে কিছু ঘটতে যাচ্ছিল যেটার ব্যাপারে কেতন জানতো। ওর মোবাইল ফোনটা চেক করো, দেখো শেষবার কার সঙ্গে কথা বলেছো। স্যার, টিম ক্রাফট ওয়ার্কারদের সঙ্গে কথা বলেছিল সন্ধে 8:30টায়। টিএম ক্রাফট ওয়ার্কার্স? সেটাও আবার কেতন মার্ডারের ঠিক আধ ঘন্টা আগে। হ্যালো, টিএম ক্রাফট ওয়ার্কার্স? হ্যাঁ বলুন। কেতন আপনাকে ফোন করেছিল। কেন ফোন করেছিল? আপনি কে? আমি ওর বন্ধু বলছি। হ্যাঁ, ও ফোন করেছিল তো, শুধু এই কারণে ফোন করেছিল যে গিফটটা ঠিক সময় পৌঁছেছে কিনা জানতে। গিফট? কি ধরনের গিফট? একটা ফটো ফ্রেম ছিল মনন আর শ্যামলের জন্য, ওদের 25th অ্যানিভার্সারি ছিল।
সেই উদ্দেশ্যেই ফটোটা ডেলিভারি হওয়ার ছিল। মনন আর শ্যামলী, ওদের বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যাবে? আর্জেন্ট আছে। এই ফটোটা এটা কে কে পাঠালো? পাঠিয়েছে? কেতন? কেতন? কেতনটা কে? আর এইভাবে আমাদের ফ্যামিলি পিকচার পাঠানোর মানেটা কি? হ্যাঁ, ও কি করে চিনলো আমাদের ফ্যামিলিকে? মনে হচ্ছে কেউ মজা করেছে। একেবারেই না। আপনি কে? সিআইডি। সিআইডি? কেতন নামের একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন যাকে খুন করা হয়েছে। এই ফটোর কারণে কিন্তু স্যার, একটা ছবির জন্য কেউ কাউকে কেন মার্ডার করতে যাবে? কিন্তু স্যার আমরা তো কোনো কেতন নামের লোককে চিনিই না। কেতনকে আপনি চেনেন না, তাহলে ও আপনাদের ফটো আপনাদেরকে কেন পাঠিয়েছে? জানি না। কিন্তু এরকম ফটো তো আমরা কখনো তুলিনি। আর না এমন দেওয়াল আমাদের বাড়িতে আছে। স্যার আমি তো কোনোদিনও দেখিনি। আর দেখুন না স্যার, এটা নকল ফটোগ্রাফ মনে হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, এখানে দিদি আছে, জামাইবাবু আছে, কিন্তু এই চেয়ারটা ফাঁকা। এটার কি মানে বলুন তো? হ্যাঁ স্যার, আমাদের মনে হচ্ছে কেউ ভুল উদ্দেশ্যে ফটো বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভুল করে পাঠায়নি, জেনে শুনে পাঠিয়েছে আপনাদের। আর সেটাও নিজের জীবনের বলিদান দিয়ে। স্যার হয়তো কেউ মননের ফ্যামিলিকে মার্ডারের কেসে ফাঁসানোর জন্য এমনটা করেছে। আচ্ছা, আপনি কে? উনি হলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মিস্টার বিক্রম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড। স্যার, এতে একটা মেসেজও আছে। শি ইজ হাইডিং, সেভ হার। হয়তো কেতন আপনাদের কাউকে খোঁজার জন্য বলেছেন। খুঁজে বার করার জন্য? স্যার, স্যার, এই ফটোটা তো আমার মেয়ে রিয়ার মতো মনে হচ্ছে। স্যার, জানি না কার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। একটু দেখো না, আমাদের মেয়ের মতোই তো মনে হচ্ছে। না না, দেখো, এটা রিয়া নয়। না না না, ও রিয়া, এটা রিয়া এটা নয়। রিয়া। এই ইয়েলো কালারের ড্রেস আমার মেয়ে রিয়াই পরেছিল যখন ও নিখোঁজ হয়ে গেছিল। মনে হচ্ছে কেতন রিয়াকে খোঁজার কথা বলেছে। এটা রিয়াই, একটু এটা রিয়া দেখো না। নয়। এক মিনিট। কতদিন ধরে উধাও আপনাদের মেয়ে? 12 বছর। হ্যাঁ, 12 বছর? স্যার, এই 12 বছর পরে কেউ কারোর ইনফরমেশন কেন দেবে? এই রিয়া 12 বছর ধরে নিখোঁজ। কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে এই ফটো পাঠানোর। স্যার কোনো কারণ নেই, এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। আর 12 বছর পরে হঠাৎ করে রিয়ার ইনফরমেশন কোথা থেকে পেলো? হ্যাঁ স্যার দেখুন, এটা রিয়া হতেই পারে না। রিয়ার মৃত্যু 12 বছর আগে হয়েছে। এটা রিয়া কি করে হতে পারে? এটা রিয়াই, দেখো না মনন, এটা আমাদের মেয়ে রিয়া। কি এই ছবির পেছনে পড়ে আছিস? দেখো, এটা চল রিয়া চল নয়। আমার সাথে চল, সামলা নিজেকে। আরে এটা নেভানোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি। সাবধানে। স্যার, এই ফটোটা তো পুড়ে গেল। এবার কি করব? কোনো ব্যাপার না, আরো একটা পেয়ে যাব। পুরবি একটা কাজ করো, তুমি টিএম ট্যাপটে গিয়ে এই ছবিগুলো ডুপ্লিকেট কপি নিয়ে এসো। আর যদি ওদের কাছে না থাকে তাহলে কেতনের কম্পিউটারে নিশ্চয়ই কোনো ব্যাকআপ থাকবে, ওখানে দেখে নিও। মনন আর শ্যামলী, আপনারা কেতনকে চিনতেন নাকি চিনতেন না তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, কেতন নিজের প্রাণ দিয়েছে আপনাদের সাহায্য করার জন্য। ও আপনাদের কাউকে বাঁচাতে বলছে, কেউ লুকিয়ে আছে তাকে খোঁজার জন্য বলছে। আর ও কে আর কোথায় লুকিয়ে আছে সেটা তো আমরা খুঁজেই নেব। একটা কথা ভালো করে মনে রাখবেন, যতজন লোক এখানে আছেন তাদের মধ্যে কেউ শহর ছেড়ে যাবেন না যতদিন না আমাদের তদন্ত শেষ হচ্ছে। আমরা আপনাদের সবাইকে সন্দেহ করছি, সবাইকে। 1 মিনিটের জন্য মনন, শ্যামলী, আয়েশা আর বিহান এদের নকল ছবিটাকে এক পাশে রেখে এবার ওদের পেছনে যে দেওয়াল আছে সেটার উপর কনসেন্ট্রেট করতে হবে, এই ফ্রেমগুলো আর তার উপরে লেখা নাম্বারগুলোতে। এবার শ্যামলী ইশারা করেছিল এই ফ্রেমের ওপরে, 3 নম্বর ফ্রেমের ওপরে।
হলুদ রঙের ফ্রক পরেছিল আর কারোর হাত ধরেছিল এই বাচ্চা মেয়েটি। শ্যামলীর কথা শুনে মনে হলো স্যার ফটোতে এই মেয়েটা ওর হারিয়ে যাওয়া মেয়েই রিয়া। আর তারপরেই মেসেজ, শি ইজ হাইডিং, সেভ হার। কিন্তু স্যার বিক্রম তো বারবার বলছিল যে রিয়া মারা গেছে। হতে পারে এই মেসেজটা রিয়ার বিষয়ই, হতে পারে ও এখনো বেঁচে আছে। নিশ্চয়ই হতে পারে পুরবী, নিশ্চয়ই হতে পারে, কিন্তু কেতন এটাই বলতে চেয়েছিল এদেরকে, মানে মননের ফ্যামিলিকে, যে হয়তো রিয়া বেঁচে আছে আর ওর হেল্পের প্রয়োজন। কিন্তু স্যার ওর এত পরিশ্রম করার কি দরকার ছিল? সরাসরি ফোন করতে পারতো আর বলে দিত যা বলার আছে রিয়াকে নিয়ে, অথবা পুলিশকেও ইনফর্ম করতে পারতো। স্যার হতে পারে ওকে কেউ ভয় দেখিয়েছে, তাই তো বাধ্য হয়ে ও এটা করেছে। কেতন তো তার কর্তব্য করেছে আর আমরা তার পরিশ্রমকে ব্যর্থ হতে দেব না। পুরবী একটা কাজ করো, এই পুরো ফটোগ্রাফটা কোনো ভালো ফটো ল্যাবে নিয়ে যাও, আর এই পেছনে টাঙানো যে ছোট ছোট ফটো ফ্রেম আছে না, সেগুলোকেও ভালো করে চেক করো। আর এটা যে দেখছো যে পেছনের ওয়াল, এটা আবার ফটোশপে বানানো হয়নি তো? আর রিয়ার নিখোঁজ হওয়ার এফআইআর এর কপি আমাদের চাই। কেতন মননের ফ্যামিলিকে তো নিশ্চয়ই চিনতো না, তাহলে অবভিয়াসলি রিয়াকেও ও চিনতো না। তাহলে ও মননের ফ্যামিলিকে এই ইনফরমেশন কেন দিল আর এভাবে কেন দিল? স্যার কেতনের খুনি নিশ্চয়ই রিয়ার ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে। এই সব কটা লোকের ফোন রেকর্ড চেক করো ফেডরিক, আর তার সাথে কেতনেরও ফোন রেকর্ড। আরো একটা কথা, মননের ফ্যামিলির ওপর কড়া নজর রাখো, আর তার সাথে ওর যে বন্ধু আছে না বিক্রম, ওর ওপরও দেখো এরা কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি করে। প্রতিটা বিষয়ের ওপর নজর রাখো, প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখো। ওই কেতনের সঙ্গে যে কয়জন লোক কাজ করতো তাদের সঙ্গে দেখা করতে হবে। আপনারা দুজনে তো কেতনকে খুব ভালোভাবে চিনতেন, তাহলে ও কোনোদিন আপনাদের বলেছে কোনো ছোট বাচ্চার ব্যাপারে, জুহুর একটা ফ্যামিলির ব্যাপারে, ওর ফ্যামিলির পোর্ট্রেটের ব্যাপারে? আগে না স্যার, আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলেনি। আচ্ছা, কেতন কি শুধু আপনার জন্যই কাজ করতো নাকি আরো অন্য কিছু করতো, মানে অন্য কারোর জন্য ছবি তুলতো? কেতন আমার জন্য ফ্যাশন ফটোগ্রাফি করতো, পাশাপাশি অন্যান্য বড় হাউসেও এক্সক্লুসিভ ক্যাটালগ শুট করতো। মায়া, আপনি তো কেতনের বোন, তাহলে আপনি তো জানবেন যে ও কার কার সঙ্গে মেলামেশা করতো। স্যার কেতন খুব রিজার্ভ থাকতো, সব সময় কাজ করত, আর ওর বন্ধুর সংখ্যাও কম ছিল। স্যার ইদানিং কেতন একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য অ্যাসাইনমেন্ট পেয়েছিল, যে কারণে মুম্বাইয়ের গলি গলিতে ঘুরে ঘুরে ও স্ট্রিট ফটোগ্রাফি করে বেড়াতো। ওই ছবিগুলো কি আমরা দেখতে পারি? হ্যাঁ স্যার। এত ভালো পোর্টফোলিও বানিয়েছিল, অথচ এক্সিবিশনে সাবমিটই করলো না। কেমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এই ওয়ালে যতগুলো ফটোজ আর নাম্বার আছে সবগুলো আসল, আর বাকি সব? যে এটা তৈরি করেছে সে শুধু এই ওয়ালেরই ওপরে ফ্যামিলির লোকেদের ফটো রেখেছে, এই খালি চেয়ারটার সাথে, যাতে এরকম মনে হয় যে ফ্যামিলির লোকেরা এই ওয়ালের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছে। হ্যাঁ, কিন্তু এই দেওয়ালটা একেবারে আসল, একজন এক্সপার্ট ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ। ম্যাগনেটিক দেওয়াল এটা, আজকাল খুব কম জায়গায় এটা দেখা যায়। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ, ম্যাগনেটিক দেওয়াল বানাবার জন্য ওয়ালে একটা স্পেশাল পেইন্ট করা হয়ে থাকে, যার কেমিক্যাল কম্পোজিশনে ম্যাগনেটিক এলিমেন্ট থাকে, যাতে ওই দেওয়ালটা ম্যাগনেটিক প্রপার্টি পায়। তার মানে এই দেওয়ালটা অলমোস্ট ম্যাগনেটের মতো? একদম ঠিক। এখন তাতে কোনো মেটালিক জিনিস কোনো কিছু ছাড়াই, যেমন হুক আর পেরেক, আটকানো যাবে, আবার নিয়েও আসা যাবে। আর তেমনি এই দেওয়ালটা হলো ম্যাগনেটিক দেওয়াল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। মুম্বাইয়ের অলিতে গলিতে ঘুরে ঘুরে ছবি তুলতো, নিশ্চয়ই ওখানে ঘোরার সময়ও রিয়ার ব্যাপারে কোনো ক্লু পেয়েছিল, এখানকারই কোনো গলিতে।
তাহলে এই ব্যাপার। স্যার এখানে দেখুন। গুড জব সারিকা। থ্যাংক ইউ। বলো সালুকে, কি পেলে? বস, একটা দারুণ জিনিস পেয়েছি। দয়া, তোমার মনে আছে তুমি আমাকে কিছু ওই চকচকে জিনিস দিয়েছিলে যেটা তুমি ক্রাইম স্পটে পেয়েছিলে, মনে আছে? স্যার, এটা ওখানে ক্রাইম সিন থেকে পাওয়া গেছে। এটা মাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, হতে পারে কোনো অয়েল কিংবা গ্রিস। তুমি একদম ঠিক ভেবেছিলে দয়া, ওটা গ্রিসই ছিল। বস, আমি ওই পদার্থটার মধ্যে গ্রিসের চিহ্ন পেয়েছি, আর ওই গ্রিসটা এত পুরনো যে এখন ওর কেমিক্যাল কম্পোজিশনই বদলে ফেলতে চলেছে। এক মিনিট সালুকে, পুরনো মানে কত বছরের পুরনো? অ্যাকচুয়ালি বস, যে জায়গা থেকে এই গ্রিসের কৌটোটা পাওয়া গেছে সেই জায়গাটা অনেক দিন আগে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। আর স্যার, কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। আর ওর লাংসেও এই সেম জিনিস পাওয়া গেছে, ফ্যাব্রিক ফাইবার্স। নাইলন, পলিয়েস্টার, উলফিন, অ্যাক্রিলিক। দয়া, এই সব জিনিসগুলো তো ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কিন্তু এ তো একজন ফটোগ্রাফার ছিল। এর কি সম্পর্ক ছিল এই জিনিসগুলোর সঙ্গে? হ্যাঁ স্যার, যেখানে থাকে সেই বাড়ির আশেপাশে কোনো ফ্যাক্টরিও নেই, তাহলে ওই কাপড়ের টুকরোটা ওর লাংসে কি করে প্রবেশ করলো? হতে পারে এরকম কোনো জায়গায় ও যাওয়া আসা করতো। হ্যাঁ বস, কোনো ফ্যাক্টরি, কারখানা, মিল। আর বারবার যায় স্যার, তবেই এটা পসিবল। আর বারবার যেত কেতন এইরকম কোনো জায়গায়, কিন্তু কেন, কিসের জন্য? স্যার, শ্যামলী ডিপ্রেশনে চলে গেছে, ও বাড়ি থেকে বাইরেই বেরোচ্ছে না। আর বিক্রম আর ভিহান প্রায় দেখা করে। জানি না ওদের মধ্যে কি নিয়ে যেন একটা ঝগড়া হয়। আর এই ভিহান গিয়ে উকিলদের সাথে দেখা করে। উকিলদের সাথে? হ্যাঁ স্যার। আর আয়েশা ওর এক বান্ধবীর সাথে দেখা করতে যায়, কিন্তু ওর এই যে বান্ধবীটি ওর থেকে বয়স অনেক বড়। আমার মনে হয় না ওনার এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে। আর এই যে মনন না, কেতনের সম্পর্কে জানার প্রচুর চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফেডরিকো যে ফোন কল রেকর্ডগুলো ট্র্যাক করেছিলে তাতে কি জানা গেছে? কিচ্ছু জানতে পারিনি স্যার। ওদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারগুলো তার থেকে কিচ্ছু পাইনি। স্যার। হ্যাঁ, ফটোগ্রাফসের প্রিন্ট বার করেছো? হ্যাঁ স্যার। স্যার, যেরকম আমি ফোনে বলেছিলাম ওই দেওয়ালটা আসল স্যার। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ স্যার। স্যার, কেতন এই সব ছবিগুলো ওই ওয়ালে লাগিয়ে এই ছবিটা তুলেছে, আর তারপরে ওই ফ্যামিলি ফটোটা ফটোশপ করে দিয়েছে। স্যার, এই ওয়ালের খোঁজ করতে বেশি সময় লাগবে না, ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ। আর এই ওয়ালে মেটালিক ডিজিট লাগানো আছে স্যার। তাহলে এবারে এই সমস্ত ফটোগ্রাফস আর্কিটেক্ট আর ডিজাইনারদের অফিসে পাঠিয়ে দাও, তখনই জানা যাবে কে এই ম্যাগনেটিক ওয়াল তৈরি করেছে। এই যে ফ্যামিলিটা বসে আছে, এর পেছনে যে দেওয়ালটা আছে সেটা কি আপনি বানিয়েছেন? না স্যার, একজন এনআরআই ইন্টেরিয়র ডিজাইনার আছে, ও নিজের বোল্ড আর ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে খুব ফেমাস। হতে পারে ওই এটা বানিয়েছে। অফকোর্স এটা আমারই ডিজাইন করা। ম্যাজিক লাইফ অ্যাডব্লবসের জন্য ডিজাইন করেছি এটা আমি। ইটস এ ম্যাগনেটিক ওয়াল। এই সমস্ত নাম্বার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর, যেটা বিনা কোনো হুক বা পেরেক ছাড়াই আমরা আটকাতে পারি আর খুলতেও পারি। কিন্তু 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 আমার ডিজাইনের মতে তো এই সমস্ত নাম্বার সিরিয়াল ওয়াইজ ছিল, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কিন্তু ম্যাম এতে তো নাম্বার 1320678 এটা কেন হলো? হ্যাঁ স্যার, হয়তো এটা কেতনই করেছে, কিন্তু কিন্তু এই ওয়ালের ছবি কেন তুলেছিল? এটা তো এখন ম্যাজিক লাইভ অ্যাড ল্যাবের লোকেরাই বলবে। স্যার,
স্যার এটাই সেই ওয়াল যেখানে আপনি ছবিগুলো দেখিয়েছিলেন? হ্যাঁ স্যার, ওয়ালে ফটোর যে অ্যাকচুয়াল নাম্বার রয়েছে ওটা এটাই ছিল স্যার। ফটোজের মধ্যে যা চেঞ্জেস হয়েছে সেটা কেতনই করেছে স্যার। কেতন, এই নাম্বারগুলো অর্ডারে ছিল তাই না? তুমি শুধু 320 এইসব নাম্বারগুলো বদল করে তাদের তলায় স্পেসিফিক ফটোজ কেন লাগিয়ে দিয়েছো? কিছু না, আসলে পাজলস বানাচ্ছিলাম, নাম্বারস আর ফ্রেমসগুলোকে একসাথে করে। একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন রয়েছে সেটার জন্যই। আপনারা কেতনকে পারমিশন দিয়েছিলেন কি করে এসব করার জন্য? আসলে স্যার কেতন আমাদের সাথে আগেও কাজ করেছে। ও একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য ছবি তুলছিল, আর এই জন্য এই ওয়ালটারও দরকার ছিল, আমরাও ইউজ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, কি সব পাজলের কথা বলছিল, আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। পাজল? এই নাম্বারগুলো তো পাজলের। ওই পোর্ট্রেটে 3206 ছিল, আর ওর নিচে যে ফটোগ্রাফসগুলো আছে, আচ্ছা ওগুলোই পাজল নয় তো? হতে পারে কেতন আমাদের ওই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প শোনাতে চেয়েছিল। এই রিয়া নিখোঁজ হয়েছিল কবে? কবে নিখোঁজ হয়েছিল? রিয়ার মিসিং এর এফআইআর এর কপি আছে না? হ্যাঁ স্যার। স্যার, ওর এই কেসের সঙ্গে কি কানেকশন? ওই কেসটা তো স্যার অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু জানি না কেন দয়া, আমার মনে হচ্ছে রিয়ার এফআইআর এর সঙ্গে হয়তো আমাদের কেস সলভ করার জন্য কোনো সূত্র পেতে পারি। এফআইআর 82217 ইন মুম্বাই পিএস। এফআইআর এর ডেটটা দেখো দয়া, এই দেখো 3206। 3/2/2006, মানে এটা ডেট। একদম ঠিক বলেছ, 3206 3rd ফেব্রুয়ারি 2006। দিদি ভরসা রাখো। জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে। আপনারা মজা করছেন না তো? আপনারা সত্যি আমার মেয়েকে খুঁজে বার করবেন? ও অ্যাকচুয়ালি বেঁচে আছে কি? আপনার মেয়ে বেঁচে আছে এটা শুনে আপনার খুশি হওয়া উচিত, আর আপনি এভাবে কথা বলছেন। ড্যাড, আমার বোন রিয়া বেঁচে আছে। স্যার কোথায় ও? দেখুন, আমরা খুব তাড়াতাড়ি রিয়ার অ্যাড্রেসটা খুঁজে পাবো, সেই জন্য আপনারা যা জানেন আমাদের বলে দিন। শেষবার আপনারা ওকে কবে দেখেছিলেন, ওর সঙ্গে কি হয়েছিল, আর এক্স্যাক্টলি ও নিখোঁজ হলোটা কি করে? কিন্তু স্যার এই 4টে ছবির কি মানে হতে পারে? কিন্তু নিশ্চয়ই আমাদের রিয়ার বিষয়ে কিছু বলবার চেষ্টা করেছিল। দেখো না ফটোগুলো, এই 3 নম্বর ফটোটা, এতে একটা ছোট্ট বাচ্চা আছে, কাঁদছে, কোনো বড় মানুষের হাত ধরে কোথাও চলে যাচ্ছে। 2 নম্বর ফটোতে রিয়া অনেকটা বড় হয়ে গেছে, এমন জালের পিছনে রয়েছে, মনে হচ্ছে কেউ ওকে জালের মধ্যে বন্দি করে রেখেছে। এই 3য় ছবি, এটাতেও মনে হচ্ছে যেন কেউ ওকে বন্দি করে রেখেছে। আর স্যার, এই যে শেষের ফটোটায় কেউ ওকে জড়িয়ে ধরেছে আর পিঠে ছুরি মারতে যাচ্ছে। স্যার, এমন মনে হচ্ছে যে কেতন এই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প বলছে। এক্স্যাক্টলি। দেখো, রিয়া ছেলেবেলায় কিডন্যাপ হয়েছে, তারপরে ওকে বন্দি করা হয়েছে, আর তারপরে ও যখন 18 বছরের হয়েছে তখন ওকে শেকলে বেঁধে রাখা হয়েছে, আর তারপরে ও এমন কাউকে পেয়েছে যে ওকেই মারার প্ল্যান করছে। এমন কেউ যাকে রিয়া বিশ্বাস করে। তার মানে স্যার, কেতন একদম বুঝে শুনে মডেলদের এমন ছবি বানিয়েছে যাতে সত্যিটা সামনে চলে আসে। সেই কারণেও কেতনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। রিয়া বাকি বাচ্চাদের মতো নর্মাল ছিল না। ওর স্বভাব ওর বয়সের বাচ্চাদের তুলনায় অনেক আলাদা ছিল। এই জন্য সব সময় ওর ওষুধের প্রয়োজন পড়তো। যখনও ওষুধ খেত না, ওর মাথা ওর কন্ট্রোলে থাকতো না। ও যা ইচ্ছে করতে পারতো। ও নিজের ক্ষতি করত, এমনকি নিজেকে মেরে ফেলারও চেষ্টা করত। আচ্ছা, এই রিয়া নিখোঁজ হলো কোথা থেকে?
আমরা ওকে স্পেশাল বাচ্চাদের স্কুলে ভর্তি করেছিলাম, ও ওখান থেকেই নিখোঁজ হয়েছে। তারপরে কি আপনারা কোনো ফোন কল পেয়েছিলেন টাকা পয়সার জন্য বা অন্য কোনো কল? না, কোনো ফোন আসেনি। হ্যাঁ, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে হসপিটাল থেকে ওর মেডিকেল ফাইলটা পাওয়া যাচ্ছে না। ফাইল উধাও হয়ে গিয়েছিল মানে? কেউ এরকম কেন করতে যাবে? আর তাও এমন মেয়ের যার মানসিক অবস্থা খুবই খারাপ। সেটাই তো আমি বলছি। আরে যার মানসিক পরিকাঠামো এত দুর্বল, সে মেয়েটা 12 বছর বাঁচতে পারে কি করে? আরে সমস্যা ছিল। এটা আপনি কি করে বলতে পারছেন? লজ্জা করে না আপনার? মেয়ে হয়ও আপনার। দেখুন, একটা ব্যাপার তো আমি বুঝতে পেরে গেছি, যদি রিয়াকে পাওয়াও যায় তাতে আপনি খুব একটা খুশি হবেন না। কিন্তু আমরা ওকে খুঁজেই ছাড়বো, যে কোনো মূল্যে। দয়া, এই ফটোটাকে মন দিয়ে দেখো। দেখো, রিয়া বড় হয়ে গেছে, 18 বছর বয়স হয়েছে ওর, কিন্তু ওর পায়ে শেকল পড়ানো আছে। স্যার, এই পেছনে এই জানলা কার্পেট দেখা যাচ্ছে। দা, মনে পড়ছে সারিকা কি বলেছিল? কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। এই সব কটা জিনিস ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কার্পেটের সাথে। ওই কেতন ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে ওই রিয়া কোনো পুরনো মিল বা ফ্যাক্টরিতে আছে। স্যার, চতুর্থ ফটোটায় অয়েল ক্যান আর খালি বাক্স ছিল। আর কেতনের স্টুডিও থেকে আমরা গ্রিসের ছাপ পেয়েছিলাম তো। স্যার, হয়তো খুনি কেতনের স্টুডিওতে সেখান থেকেই এসেছিল যেখানে রিয়া বন্দি আছে। তৃতীয় ছবিতে ওই কার্পেটের গলি, আর চতুর্থ ছবিতে ওই ফ্যাক্টরি। স্যার, এই দুটো জায়গা পাশাপাশি হবে। আমাদের আগে এটা জানতে হবে যে কার্পেটের ওই গলিটার আশেপাশে কোনো পুরনো বন্ধ ফ্যাক্টরি আছে কিনা। যাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে বস, কারণ আমাদের মননের বাড়িতে যাওয়ার পরে খুনি নিজে সামনে আসবে না, হতে পারে কাউকে দিয়েও কাজটা করাবে। হ্যাঁ, ইনি আমাকে টাকা দিয়েছিলেন আমার ফটো তোলার জন্যে। 2 দিনের জন্য এসেছিলেন। তৃতীয় দিন দেখলাম মনে হলো কারোর পিছু নিচ্ছেন উনি। কার পিছু নিয়েছিল? সেদিকে তো মন দিইনি আমি। ও কোন দিকে গিয়েছিল পিছু নিতে নিতে? এই দিকে গিয়েছিল। হ্যাঁ, পৌঁছে গেছি আমি। হ্যাঁ, চিন্তা করো না, বেঁচে ফিরবে না ও আজকে। এই বন্ধ কর এটা। আর কোনো উপায় নেই, বাচ্চাটাকে আমাদের মারতেই হবে। বাচ্চাটার বডিটা এখান থেকে হাফিস করার পর এই পুরো জায়গাটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিবি, যাতে এখান থেকে কেউ কোনো প্রমাণ না পায়। এখানে তো কিছু পেলাম না, চলো অন্য কোথাও গিয়ে দেখি।
রিয়া রিয়া তোমার মা বাবার কাছে নিয়ে যেতে এসেছি, চলো। দাঁড়াও। রিয়া মা, এদিকে আয়। আয় মা, আয় 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 আয়। রিয়া রিয়া রিয়া, আয় আয় আয়। রিয়া মা, এই আঙ্কেলদের সাথে যাবি? এই বাচ্চাটা তোমাদের সাথে যেতে চায় না, একবার চেষ্টা করে দেখো। এ ঠিকই বলছে ফ্রেডি। এই মেয়েটা ভাবছে যে আমরা ওর শত্রু, আর ওকে ওর বন্ধু ভাবছে, কারণ ওদেরও রোজই দেখে। তুমি একদম ঠিক ধরেছ। আর এই সরল বাচ্চা মেয়েটা তো এটাও জানে না যে আজও মরতে চলেছে। কে তোরা? তোদের এখানে কে পাঠিয়েছে? এটা তোমরা কোনোদিন জানতে পারবে না। এ তো গেছে দেখছি। তোদের কে পাঠিয়েছে? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার, ওই সব কিছু জানতো স্যার। যে জানতো সে তো মারা গেছে। এবার কি করে জানতে পারবো স্যার কে পাঠিয়েছিল এদের? রিয়া তো প্রচন্ড ভয় পেয়ে আছে, ও কিছু বলতেও পারবে না। রিয়া বলতে পারে না, কিন্তু চিনতে তো পারে। মানে মানে রিয়া এই খুনিকে চিনতে পেরেছে। কেন? কারণ ও ওকে রোজ দেখতো, ওকে সব সময় দেখতো। ওর মনে হয়েছিল যে এ ওর নিজের কেউ, সেই জন্যই ওর সঙ্গে যাবার জন্য রাজি ছিল। তাহলে রিয়া হয়তো তাকে নিশ্চয়ই চিনবে, যে এখানে ওকে 12 বছর ধরে বন্দি করে রেখেছে, যে ওর সঙ্গে রোজ কথা বলে, আর যে ওকে মারার জন্য এই গুন্ডাদের এখানে পাঠিয়েছে। এবার রিয়াই বলবে যে অপরাধীটা আসলে কে। রিয়া, যাও যাও রিয়া। এসো মা, আমার কাছে এসো। রিয়া, এসো সোনা আমার, নিজের মায়ের কাছে এসো। এসো এসো মা আমার, এসো মা, এসো এসো সোনা আমার। আয় মা। রিয়া, এ তো অবাক কাণ্ড শ্যামলী দেবী। আপনার মেয়ের সাথে 12 বছর পরে দেখা হচ্ছে, কিন্তু সে আপনার কাছে যায়নি, ওর মাসিকে জড়িয়ে ধরেছে। সেটা কিভাবে হলো? রিয়া, আরে আসলে শোন মা, ওটা তো আমি ওর মায়ের মতো, তো তাই খুব ভালোবাসে ও আমাকে, সেই জন্যে। আরে বাহ মাসিমা, আপনাকে এত ভালোবাসে যে রিয়া নিজের মাকে চিনতেই পারলো না, কিন্তু আপনাকে চিনতে পারলো। কি? আর জানেন কেন? কারণ গত 12 বছর ধরে শুধু একজনই আছে যে রিয়ার সঙ্গে দেখা করত, কথা বলতো, যাকে রিয়া নিজের ভাবতো। এটা কি বাজে কথা বলছেন আপনি? আমি কেন ওর সাথে দেখা করব? আমি দেখা করিনি।
রিয়ার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছেন, 12 বছর ধরে দেখা করেছেন। বাজে কথা আমরা বলছি না আয়েশা, বাজে কথা আপনি বলছেন। আমরা তো সেই ডাক্তারকেও খুঁজে বের করেছি যার সাহায্যে আপনি 12 বছর ধরে রিয়াকে ওষুধ খাইয়েছেন আর ও টেস্ট করিয়েছেন। আমি কোনো ডক্টরকে চিনি না, আমি বলছি তো আপনাকে, আমি কোনো মেডিকেল টেস্ট করাইনি। নিশ্চয়ই করিয়েছেন। না, আমি কোনো টেস্ট করাইনি। মিথ্যা কথা বলছেন আপনি। টেস্ট করিয়েছেন আমি আপনি। কোনো টেস্ট করাইনি বলছি তো, বারবার বলছি আমি কোনো ডক্টরকে চিনি না। আমি তোকে 12 বছর ধরে সেই ওষুধটাই দিচ্ছি যেটা ও 7 বছর বয়স থেকে খেয়ে আসছে। ফেসে গেলেন না? হ্যাঁ, যে লোকটাকে আপনি পাঠিয়েছিলেন রিয়াকে মারতে, ওর মোবাইলে আমরা ওর নাম্বার পাই, যে আপনার বন্ধু, যার সঙ্গে আপনি সবসময় দেখা করেন। আয়েশা, তুই এমন কেন করলি? বিহানের জন্যে। আমার ডিভোর্স হয়ে গেছিল। আমার জীবনে এমনিও আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি বিহানকে কার কাছে রেখে যেতাম? আমার মনে হলো যে যে এই পুরো প্রপার্টি, এই টাকা, এগুলো সব আমার ছেলের হওয়া উচিত, রিয়ার না। রিয়া তো তাছাড়া এমনিতেই ভীষণ অসুস্থ। তুমি নিজের ছেলের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে নিজের বোনের মেয়ের জীবনে অন্ধকার নামিয়ে দিয়েছিলে। হ্যাঁ, শোনা, রিয়া নিখোঁজ হওয়ার পরে মনন আর শ্যামলী তোমার ছেলে বিহানকে দত্তক নেয়, এটাই তো তোমার প্ল্যান ছিল। তুমি এতটা নিচে নেমে গেছিলে যে তুমি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলে? আমি ওকে মারতে চাইনি, আমিও একজন মা। বিশ্বাস করুন আমার, আমি রিয়াকে আঘাত করতে চাইনি। খুব চেষ্টা করেছি আমি ওকে সামলানোর, কিন্তু কিন্তু সামলাতে পারেননি, আর সেই কারণেই আপনি রিয়াকে মারার পরিকল্পনা করেন। এই কেতন মাঝখানে কি করে এলো? আর ও রিয়ার ব্যাপারে কি করে জানলো? কেতনের সাথে আমার অ্যাফেয়ার চলছিল। ও আমার থেকে বয়সে ছোট ছিল ঠিকই, কিন্তু আমি ওকে খুব সাহায্য করতাম। অনেকবার আমি ওকে টাকাও দিয়েছি ওর কাজের জন্য। শুধু বয়ফ্রেন্ড ছিল? ও তো তোমাকে মন থেকে ভালোবেসেছে, সেটা কি ওর দোষ ছিল? ও তোমার বয়ফ্রেন্ড ছিল, তাহলে ওকে তুমি মারলে কেন? হ্যাঁ, ওই কার্পেটের গলিতে একদিন ফটোশুট করছিল, হঠাৎ ও আমাকে দেখে ফেলে, আর আমার পিছু নিতে নিতে ও রিয়া পর্যন্ত পৌঁছে যায়। আমি ওকে খুব ভয় দেখাই, খুব হুমকি দিই, এমনকি এটাও বলি যে আমি ওর ক্যারিয়ার ধ্বংস করে দেব। কিন্তু না, বোধহয় ওর মধ্যে মানবিকতা জাগছিল, সেই জন্যে ওকে শেষ করে দিতেই হলো। বাহ, দারুণ কাজ করেছেন। কিরকম মা আপনি! 12 বছর ধরে একটা নিষ্পাপ শিশুকে তার মা বাবার থেকে দূরে রেখেছেন। কি পেলেন আপনি? হ্যাঁ, ভুলে গিয়েছিলেন আপনি যে দেরি করে হলেও সত্যিটা সামনে আসবেই। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অপরাধ করেছেন আপনি। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে আপনার, কঠোরতম শাস্তি।